শতাব্দী ব্রহ্মা। আফরোজ মুস্তারি, আলাইকুম সালাম। দুর্জয়কুণ্ড আদাব ভাই, কত যুগ পর দেখলাম, ওয়াও, মেনি ইয়ার্স এগো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিবুল হাসান, আফিয়া আবিদা, শতাব্দী ব্রহ্মা, মহিনুল হক ফাহিম, ওয়ালাইকুম সালাম ভাই। ইব্রাহিম সবুজ, ওয়ালাইকুম সালাম। মহুয়া সরকার, আদাব ভাই, আদাব। শতাব্দী ব্রহ্মা, আদাব ভাইয়া। এম এ ময়েন, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেলো রুবেলক আইডি থেকে কি বলছে? ভাসাল ভাইয়া মানে কি বুঝলাম না। যাই হোক, মহুয়া সরকার আছে আলহামদুলিল্লাহ। মাশরাফি আহমেদ, ওয়ালাইকুম সালাম। নেটওয়ার্কের প্রবলেম করছে নাকি? ওয়ালাইকুম সালাম। নাজমুস সাকিব, কেমন আছো তুমি? তুমি তোমার গিফট নেবা না? নাজমুস সাকিব, তুমি কি রাজশাহীতে নাকি রাজশাহীর বাইরে? এই যে ভাইকে হিমু হিমু লাগছে। হিমু, ওকে। আমরা তো ক্ষেত্রফল নির্ণয়ের প্রবলেম শুরু করেছিলাম মনে হয়, তোমরা জানো। আজকে আমরা বেশ কিছু জিনিসের ক্ষেত্রফল নির্ণয় করব, ঠিক আছে? আজকের ক্ষেত্রফলের লেকচার 2, ক্ষেত্রফল সংক্রান্ত লেকচার 2 এর ক্লাস হবে। ক্ষেত্রফল সংক্রান্ত লেকচার 2। 1 নম্বর লেকচার ওইদিকে হয়ে গেছে। তো ঘটনা হলো কি, যে তোমাদের মনে করো অনেকে আমাকে দেখছি ইন্টিগ্রেশনের গ্রুপে অনেকে কিছু কমেন্ট করতেছে যে ভাই আমাদের নির্দিষ্ট যোগজের, আসলে আমরা যখন অনির্দিষ্ট যোগজ করেছিলাম, নির্দিষ্ট যোগজের ম্যাক্সিমাম অঙ্কগুলো কিন্তু হয়ে গেছিল। তারপরে যেগুলো নির্দিষ্ট যোগজের বেসিকগুলো ক্ষেত্রফলের সাথে রিলেটেড, এই জন্য আমি আগে ক্ষেত্রফল করতে এসেছি, যে ক্ষেত্রফলটা করাবো, তারপরে ওই জিনিসগুলো বুঝাইতে আমার সুবিধা হবে। আসলে পড়াই তো আমি 20 বছর থেকে, আর তোমরা পড়তেছো তো 1 বছরের পাগলারা। মানে কোন টপিকের সাথে কোনটা রিলেটেড, কোনটা পড়ানোর পরে কোনটা পড়ালে তোমাদের জন্য সুবিধা হবে, সেটা তো আমি জানি, ঠিক না? তো যাই হোক, তোমরা ছোট মানুষ, এটা ভুল হতেই পারে, আমি তাতে কিছু মনে করি না। আমি আমার মতো করে এগিয়ে যাই। যখন শেষ সময় দেখা গেল আমি যে অধ্যায়গুলো ক্লাস নিয়ে শেষ করে রেখেছি, ঠিক আছে, শেষ বলে কিন্তু কোনো কথা নাই আমার কাছে। ওই অধ্যায়গুলোর আবার মনে করো এমসিকিউ জিনিসপত্র কিছু যখন আমি এক্সট্রা ক্লাস নিব, তখন শোনো, অ্যাডমিশনের আগ পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারের নতুন নতুন জিনিস শেখার আছে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, তো আমি আজকে যেগুলো করব সেটা এইটা, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। তারপরে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এই উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। তারপরে আমরা আরো বের করব যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এবং আমি গতদিন কোনটা করাইছিলাম আমার মনে নাই কিন্তু, হ্যাঁ, এবং ওয়াই ইকুয়াল টু mx দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, তারপরে করাবো আমি আজকে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এবং ওয়াই ইকুয়াল টু mx দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আমি আজকে আরো করাবো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আজকে আমরা এই 5টা জিনিস করাবো, এই বৃত্তের ক্ষেত্রফল, এই উপবৃত্তের ক্ষেত্রফল, এই একটা পরাবৃত্ত এবং একটা সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই পরাবৃত্ত এবং এই সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, আর এই দুটো পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এই 5টা জিনিস আমরা আজকে ক্লিয়ার করব আর কি, ঠিক আছে? আটকে যাচ্ছে ভাই, মানে কি? গতকালকে একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, ঠিক করে দিয়ে গেল যে, বাট এখনো আটকে যাচ্ছে, মানে আটকে যাচ্ছে নাকি? মানে হ্যাঁ, আটকে আছে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এবং ওয়াই ইকুয়াল টু mx হয়েছিল, ভেরি গুড। তাহলে এটা হয়ে গেছিল, সুতরাং এটা নিয়ে কোনো আলোচনা করার দরকার নেই আমাদের। ওকে, এখন আসো, তাহলে আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে আগে এটা করব। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দেখো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এটা দেওয়া আছে, এটা ইকুয়েশন নম্বর 1, এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এটা ইকুয়েশন নম্বর 2, রাইট? সর্বপ্রথম কথা হচ্ছে, এই যে দুটো পরাবৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, এই দুটো পরাবৃত্তের গ্রাফ কেমন হবে সেটা আগে তোমার জানা খুব জরুরি, রাইট? তাহলে পরাবৃত্তের এই দুটো পরাবৃত্তের গ্রাফ হচ্ছে এরকম। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর গ্রাফ হচ্ছে এইটা, রাইট? এটা মূল বিন্দু। এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এর গ্রাফ হচ্ছে এইটা, এইটা। ওকে, তাহলে তোমাকে বের করতে বলেছে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এই অংশটুকুর এরিয়া তোমাকে বের করতে হবে। তো সর্বপ্রথম তোমার কাজ এই দুটা ইকুয়েশনের ছেদবিন্দু বের করা, 1 নম্বর স্টেপ। আমি কিন্তু লাস্ট ক্লাসে বলে দিয়েছি এগুলো। দুটা পরাবৃত্ত দ্বারা বা দুটা সমীকরণ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে আগে সেই দুটা সমীকরণের ছেদবিন্দু বের করতে হবে, ছেদবিন্দুর ভুজ বের করব। যদি আমরা এক্স অক্ষের সাহায্যে ক্ষেত্রফলটা বের করি, আর যদি ওয়াই অক্ষের সাহায্যে ক্ষেত্রফল বের করি, তাহলে আমরা কোটি বের করব, রাইট? তাহলে এখানে একটা ছেদবিন্দু আছে, এখানে একটা ছেদবিন্দু আছে, রাইট? এখন আসো, তাহলে এই দুটার ছেদবিন্দু যদি বের করতে চাই, তাহলে এখান থেকে ওয়াই ইকুয়ালটা আমি লিখতে পারি এক্স স্কোয়ার বাই 4a, একে বসিয়ে পাই, একে বসিয়ে পাই। ওকে, তাহলে y এর মান এক্স স্কোয়ার বাই 4a, এখানে একে বসাও, তাহলে কত হবে? এক্স স্কোয়ার বাই 4a এর উপর স্কোয়ার ইকুয়াল টু 4ax, বা এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 4 16 64 a কিউব এক্স, তাই কি না? তাহলে বা বাম পাশে পার করে আসে এক্স কমন নিলে
এক্স কিউব মাইনাস 64 এ কিউব ইকুয়াল টু 0। অতএব এক্স ইকুয়াল টু 0 একটা, এক্স ইকুয়াল টু 4a একটা, রাইট? কারণ এখানে 4 এর উপরে কিউব দিলেই 64a কিউব হয়। তার মানে কি এই দুটা সমীকরণ, এই দুটা বক্ররেখা এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে একবার, এক্স ইকুয়াল টু 4a বিন্দুতে একবার ছেদ করবে, রাইট? তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুটা হচ্ছে এইটা, আর এক্স ইকুয়াল টু 4 হচ্ছে এইটা। ওকে, তাহলে এই বিন্দুটার ভুজ হচ্ছে এক্স ইকুয়াল টু 4a। তাহলে এটা ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 4a, আর এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, রাইট? তাহলে এই ব্যবধানের ভেতরে আমাকে এই দাগাঙ্কিত অংশের ক্ষেত্রফল বের করতে হবে, রাইট? তাহলে আমি এখানে ও দিয়েছি, এখানে এ দাও, এখানে বি দাও, এখানে সি দাও, আর এখানে ডি দাও, রাইট? এখন তোমার এই বক্ররেখাটার ওয়াইকে যদি তুমি y1 বিবেচনা করো, এই বক্ররেখার ওয়াইকে যদি y2 বিবেচনা করো, রাইট? এটা মনে করো y1 ইকুয়াল টু এফ অফ এক্স, আর এটা মনে করো y2 ইকুয়াল টু এফ অফ এক্স, রাইট? কোথেকে পাবো? এটা পাবো আমি এখান থেকে, রাইট? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন বলো তোমরা, আমি এখানে ছেদবিন্দু বের করার পরে আমাকে বের করতে হবে ও সি বি ডি ও অংশের ক্ষেত্রফল। তাহলে রিকোয়ার্ড এরিয়া এভাবে লিখবো আমরা পরীক্ষা খাতায়, দেখো। অতএব রিকোয়ার্ড এরিয়া রেসিডেন্সিয়াল এরিয়া না, রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু এরিয়া অফ ও সি বি ডি ও, অর্থাৎ ও সি বি ডি ও এই অংশের ক্ষেত্রফল। কি ক্লিয়ার? দিস ইকুয়াল টু এইটুকু, মানে কি এইটুকু তো আর এক্স অক্ষের সাহায্যে ক্ষেত্রফল না। এক্স অক্ষের সাহায্যে নিয়ে ক্ষেত্রফল বের করতে গেলে ও এ বি ডি ও থেকে ও এ বি সি ও বাদ দিয়ে দিতে হবে, ঠিক কিনা বলো? তাহলে দিস ইকুয়াল টু এভাবে লিখবা যে এরিয়া অফ ও এ বি ডি ও মাইনাস ও এ বি সি ও। কি বোঝা গেছে? ও এ বি ডি ও আর ও এ বি সি ও, কি ঠিক আছে কিনা বলো? আমি এটুকু লেখা ঠিক আছে কিনা? ক্লিয়ার? এবার আমার প্রশ্ন, তুমি এই এরিয়াটুকু বের করতে গিয়ে ও এ বি ডি ও এই এরিয়াটুকু ব্যবহার করতে গিয়ে লোয়ার লিমিট কত ইউজ করেছো? 0। আপার লিমিট কত? 4a। এবারে ওয়াই, এই সমীকরণে ওয়াই মানে এটা, রাইট? তো এটার গ্রাফ, এটার ইকুয়েশন ছিল আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তাহলে এখানকার y1 আমাকে বের করতে হবে, রাইট? তাহলে দিস ইকুয়াল টু, তাহলে না y2 এটা, তাহলে এই গ্রাফটাকে আমরা কি দিয়ে প্রকাশ করেছি? y2। তাহলে অতএব ইন্টিগ্রেশন 0 টু 4a y2 dx, রাইট? তারপরেও তো তুমি যদি ভুল করে y1 দাও, কেউ তোমাকে কিছু বলবে না, শেষে গিয়ে তুমি মডুলাস দিয়ে নিবা। ওকে, তাহলে মাইনাস, এবার আসো ও এ বি সি ও, এইটুকুর এরিয়া বের করতে গিয়ে লোয়ার লিমিট তুমি 0 ব্যবহার করেছো, আপার লিমিট তুমি 4a ব্যবহার করেছো। এই সমীকরণের y মানে y1, তাহলে y1 ইন্টু dx, রাইট? এটা মনে আছে তো ক্ষেত্রফল নির্ণয় করার? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার বলো y2 মানে হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 4ax সমীকরণের y, আর y1 মানে হচ্ছে x স্কোয়ার ইকুয়াল টু 4ay সমীকরণের y, রাইট? সো আমি বলতে পারি, অতএব আমি এখানে বসাবো দিস ইকুয়াল টু 0 টু 4a y2 মানে y স্কোয়ার ইকুয়াল টু 4ax এর y, তাহলে এইটার y হচ্ছে y2। ওকে, তাহলে এখান থেকে y ইকুয়াল টু কি আসবে? 2 রুট a রুট x ইন্টু dx। দেখো, তাহলে y2 মানে এটার y, তাহলে y মানে 2 রুট a রুট x মাইনাস ইন্টিগ্রেশন 0 টু 4a y1 মানে কি দ্বিতীয় সমীকরণের যেটা 4ay, এই সমীকরণের যেটা y সেটা হচ্ছে y1। আমি চিত্রে যেটা দেখাইছি আর কি, সেটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এখানকার y কত? x স্কোয়ার বাই 4a ইন্টু dx। কে ক্লিয়ার?
এখন ভাইজান কাজ শেষ, এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, এটা কনিক চ্যাপ্টার আসলে করিয়েছি, তোমাদের সিলেবাসটাকে এমনভাবে করেছে যে পরাবৃত্ত না শিখে ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে, এই জন্য তোমাদের জন্য একটু সমস্যা। ভাইয়া কোনো ইকুয়েশনের গ্রাফ কিরকম হবে বুঝবো কিভাবে? এটা ফাংশন চ্যাপ্টারেও করাইছিলাম, ঠিক আছে? এটা দ্বিঘাত ফাংশনের গ্রাফ কেমন হয়, কি ক্লিয়ার এটুকু? বুসরা ইয়াসমিন ক্লিয়ার ভাই, হাবিবা লামিয়া ক্লিয়ার, ওকে, আফিয়া আদিবা ক্লিয়ার। দিস ইকুয়াল টু, এখন যে ইন্টিগ্রেশন পারবে সেই অঙ্ক পারবে, নইলে পারবে না। তাহলে এখান থেকে 2√a বাদ থাকলো এখানে, এবার √x, তাহলে √x এর ইন্টিগ্রেশন x⁻³ ডিভাইডেড বাই 3/2 ইন্টু লিমিট 0 to 4a মাইনাস 1/4 এর ধ্রুবক x² ইন্টিগ্রেশন x³ 3 এখানে 0 to 4a। দিস ইকুয়াল টু, এটা যদি উল্টে নিই আমরা, 3/2 কে উল্টে নিলে 4√a ডিভাইডেড বাই 3 ইন্টু, এখানে দেখো 4 এর বর্গমূল তারপরে ঘন মানে 8 ইন্টু a⁻, আপার লিমিট যখন বসাবো আমি, আপার লিমিট বসার মানে কি 4 এর উপরে পাওয়ার হবে, এর উপরে এটা পাওয়ার হবে, 4 এর উপরে 3/2 মানে 8, কিভাবে? 4 এর বর্গমূল করে ঘন, 4 এর বর্গমূল 2 এর আবার ঘন 8, আর a⁻³ থেকে যাবে, ওকে, মাইনাস লোয়ার লিমিট বসালে 0, দরকার নাই, 1/4a মানে 12 এখানে লেখো, এই 3 গুণ হয়ে গেল এখানে, এবার 4 এর উপরে কিউব, তাহলে 4³ ইন্টু a³, ঠিক আছে কিনা বলো? তাহলে সর্বসাকুল্য আমাদের থাকলো এইটা ইকুয়াল টু, দেখো 4×8 = 32, তাহলে 32/3 e⁻58 টাকা, 58 টাকা কত হয়? 2 টাকা, মাইনাস এখানকে এটা 4 কাটা যাবে, 16/3 a², রাইট? কি ক্লিয়ার? তাহলে দিস ইকুয়াল টু, আমি যদি a² কমন নিয়ে লসাগু করি তাহলে 16/3 a², কি ক্লিয়ার? অতএব এইটা মনের খাতায় স্মৃতির পাতা লিখে রেখে দেবা, y² = 4ax এবং x² = 4ay, এই দুটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, রাইট? এই দুটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 16/3 a² বর্গ একক, a² বর্গ একক, কি ক্লিয়ার? যদি তারা পরস্পরকে ছেদ করে। ভাই আর কত ক্লাস নিবেন? কই ভাই, ক্লাসই তো নিলাম না, ইন্টিগ্রেশন এদের অনেকদিন থেকে ক্লাস নিইনি ভাই, ঠিক আছে? রোজার মধ্যে আসলে ক্লাস নেওয়াটা খুব কষ্টকর বিষয়, গলা এমনিতেই শুকে যায়, তারপরে আবার ওই রাত্রে ঘুমায় না, বুঝলেন জুয়েল ভাই? ওকে, এবারে তোমাদের জন্য কাজ রইল যে যদি সম্ভব হয় এইটা y² = 4ax এবং x² = 4by, এই দুটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা তোমরা বাসায় নির্ণয় করবা, নির্ণয় করে গ্রুপে পোস্ট দিবা, ঠিক আছে? এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে? ওকে, এবার আসো, এবার আমি এটা করব যে x² = 4ay এবং y = mx দ্বারা, y = mx দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, ওকে? তাহলে সর্বপ্রথম আমাকে আগে জানতে হবে x² = 4ay, এটার গ্রাফ কেমন হবে, রাইট? তো তোমাদের যদি খুব কষ্ট হয় আমি এই গ্রাফ অঙ্কনের তোমাদেরকে বুদ্ধি বলে দিতে পারি, ঠিক আছে?
এর আগে একবার বলেছি, যদি সবার কারো কারো অনুরোধ থাকে যে ভাই দ্বিঘাত সমীকরণের গ্রাফ কোথায় হবে, কেমন হবে, কিভাবে হবে, সেটা আমি তোমাদেরকে বলে দিতে পারবো অবশ্য, ঠিক আছে? এটা যদি তোমরা চাও এখন আমি একটু বলে দিতে পারি। ওকে, দেখো আমাদের সাধারণত পরাবৃত্তের আকারগুলো এরকম হয়, দুইটা আদর্শ আকার, y = ax² + bx + c, অথবা x = ay² + by + c, রাইট? এটা হচ্ছে পরাবৃত্তের আকার আসলে। তো সর্বপ্রথম কথা হচ্ছে আমি আগে এইটা নিয়ে আলোচনা করি, রাইট? এটার গ্রাফটা কেমন হবে। ওকে, সর্বপ্রথম চিন্তা হচ্ছে এই গ্রাফের আগে বা এই যে তোমার ডান পাশে যে রাশিটা আছে, এই রাশিটার আগে পৃথায়ক নির্ণয় করতে হবে। সর্বপ্রথম পৃথায়ক মানে b² - 4ac, রাইট? সর্বপ্রথম চিন্তা হচ্ছে এইটা। ওকে ভাইরা আমার, যদি কখনো এই b² - 4ac এর মান = 0 হতে পারে, <0 হতে পারে, <0 হতে পারে, তিনটার বাইরে তো কোনো কাহিনী নাই, রাইট? তাহলে এই মানটা =0 হতে পারে, <0 হতে পারে, <0 হতে পারে, রাইট? যদি কখনো এই b² - 4ac এর মান, তার আগে বলে নি, আগে এটা একটা পরাবৃত্তাকার গ্রাফ, এটা সর্বপ্রথম মাথায় নিয়ে নাও, এটা একটা পরাবৃত্তার গ্রাফ। যেমন তোমরা প্রাসের গতিপথে দেখেছ y = x tan alpha - ½ gx² / u² cos² আলফা, ওখানে x এর দ্বিঘাত সমীকরণ ছিল, রাইট? এবং y এর একঘাত ছিল, এখানে x এর দ্বিঘাত, y এর একঘাত। তো আমি যেটা বলতে চাচ্ছি তোমাদেরকে, সর্বপ্রথম চিন্তা করতে হবে যে এটার গ্রাফ হচ্ছে পরাবৃত্তাকার। এটা কিসের গ্রাফ? পরাবৃত্তাকার গ্রাফ। কি কি চিন্তা নিয়ে আসতে হয় এটার গ্রাফ অঙ্কন করতে? দেখো, এই পরাবৃত্তাকার গ্রাফটা হয় তোমার আপওয়ার্ড হবে নয়তোবা ডাউনওয়ার্ড হবে। এটার ক্ষেত্রে এই গ্রাফটা হচ্ছে আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড। ওকে, কখন আপওয়ার্ড গ্রাফ হবে, কখন ডাউনওয়ার্ড গ্রাফ হবে, রাইট? মনে রাখবা, এখানে যে দ্বিঘাত ফাংশন, দ্বিঘাত পদ আছে, এই দ্বিঘাত পদের সহগ অর্থাৎ এ যদি পজিটিভ হয় তাহলে হয় আপওয়ার্ড, ওকে? আর এ যদি নেগেটিভ হয় সেটা হবে ডাউনওয়ার্ড গ্রাফ। তার মানে কি, y কে বাম পাশে রেখে সবগুলোকে ডাইনে পার করে যদি আমি চিন্তা করতে পারি যে x² এর সহগ পজিটিভ আছে, তখন ওই পরাবৃত্তাকার গ্রাফটা হবে উপরের দিকে, আর এর মান যদি নেগেটিভ হয় তাহলে হবে নিচের দিকে। কি ক্লিয়ার? ভেরি গুড। এবার আসো, তাহলে ভাইজান আমি এখানে চলে আসি, b² - 4ac = যদি 0 হয় তাহলে গ্রাফটা x অক্ষকে স্পর্শ করবে, হয় এইটা হবে নয়তোবা এইটা হবে, x অক্ষকে স্পর্শ করবে, মনে রাখবা, ঠিক আছে? যদি কখনো b² - 4ac = 0 হয় তাহলে ওই পরাবৃত্তাকার গ্রাফটা, আমরা তো পরাবৃত্তাকার গ্রাফ জানি আপওয়ার্ডও হতে পারে, ডাউনওয়ার্ডও হতে পারে। যদি b² - 4ac = 0 হয়, ওই গ্রাফটা x অক্ষকে স্পর্শ করবে, রাইট? কেন স্পর্শ করতেছে জানো? b² - 4ac = 0 হওয়া মানে এই সমীকরণের মূল দুটা সমান হওয়া, অর্থাৎ x অক্ষকে, অর্থাৎ y এর মান 0 বললে একটা সমীকরণ পাওয়া যাবে। এই সমীকরণের নিশ্চয়ক = 0 হওয়া মানে এই সমীকরণের মূল দুটি সমান, অর্থাৎ ওই বক্ররেখাটা x অক্ষকে একাধিক বিন্দুতে ছেদ করে না, করে একটা বিন্দুতে, রাইট? আর যদি b² - 4ac যদি > 0 হয়, তাহলে আমরা জানি, তোমরা 9 10 শিখেছ যে দ্বিঘাত সমীকরণের মূল দুটি হয় বাস্তব এবং অসমান। বাস্তব এবং অসমান এর অর্থ হচ্ছে এই বক্ররেখাটা x অক্ষকে দুইটা ভিন্ন বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ এটা যদি x অক্ষ হয়, গ্রাফটা হয় এরকম হবে নয়তোবা এরকম হবে, রাইট? এটা কখন হবে রে পাগলা? যখন a > 0। এটা কখন হবে? a < 0। এটা কখন? a > 0। এটা কখন? a < 0, রাইট? আর ভাইয়েরা আমার, যদি
গ্রাফ অঙ্কনে শিখাবো আজকে। যদি তোমার এমনটা হয় যে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0, রাইট, সেক্ষেত্রে ভাইজান এক্স অক্ষকে তোমার গ্রাফটা ছেদ করবে না, স্পর্শ করবে না। অর্থাৎ এটার অর্থ হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয়, তাহলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটি হবে অবাস্তব, অর্থাৎ এক্স অক্ষকে কোনোদিনও ছেদ করতে পারে না, রাইট। দেখো এখানে এক্স অক্ষ কিন্তু সেট করে নাই, কি ক্লিয়ার? এখন দেখো তাহলে এটা উপরের দিকে গতিশীল, এটা নিচের দিকে গতিশীল। তাহলে এটা কখন? যখন a গ্রেটার দেন 0, আর এটা কখন? a লেস দেন 0, কি রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো কথা আছে, আরো অনেক কিছু কথাবার্তা চিন্তা করতে হয় এখানে, রাইট। যেমন দেখো আমি যদি তোমাকে বলি যে y ইকুয়াল টু, এই যে দেখো y ইকুয়াল টু মনে করো মাইনাস 4x স্কোয়ার দিয়ে দিলাম, দিয়ে বললে এটার গ্রাফ কেমন হবে, রাইট? y ইকুয়াল টু মাইনাস 4x স্কোয়ার। সর্বপ্রথম চিন্তা, 1 নম্বর চিন্তা, এইটার মানে আপওয়ার্ড গ্রাফ হবে নাকি ডাউনওয়ার্ড গ্রাফ হবে? এটা ডাউনওয়ার্ড গ্রাফ হবে, কারণ এখানে নেগেটিভ আছে, রাইট। এবার আসো এটার ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 নাকি 0 না, এটাও তোমাকে দেখতে হবে, ঠিক আছে? যেমন দেখো এটা এর মান তো এখানে -4, বি এর মান তো 0, সি এর মানও তো 0, তো নিশ্চয়ই এর মান 0, তাহলে এটা কি করবে? এক্স অক্ষকে স্পর্শ করবে, ডাউনওয়ার্ড হবে, রাইট। এবার আসো তাহলে ডাউনওয়ার্ড গ্রাফ, এবং এর শীর্ষবিন্দু কোথায়? এখানে আরো একটা জিনিস আছে, শীর্ষবিন্দু নির্ধারণ করতে হয় অথবা প্রতিসম রেখা নির্ধারণ করতে হয়। প্রতিসম রেখা, হোয়াট ইজ প্রতিসম রেখা? প্রতিসম রেখা আমি কিভাবে বের করব, এটাও একটা বিষয়, রাইট। প্রতিসম রেখা বের করার নিয়ম হচ্ছে এই পরাবৃত্তটা যে চলকের দ্বিঘাত, এই পরাবৃত্তটা যে চলকের দ্বিঘাত, এখানে কোন চলকের দ্বিঘাত? এক্স চলকের দ্বিঘাত। এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করবা কেবলমাত্র যে সকল পদে এক্স আছে, নোট করো। প্রতিসম রেখা বের করবা, মনে করো এটার ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই সমীকরণের প্রতিসম রেখা কিভাবে নির্ণয় করা যায়? বেসিক জিনিস ভাইজান এগুলো, রাইট। তাহলে দেখো এর প্রতিসম রেখা নির্ণয় করতে গেলে, এর প্রতিসম রেখা নির্ণয় করতে গেলে, প্রতিসম রেখা মানেই তো অক্ষরেখা, পরাবৃত্তটির অক্ষরেখা, পরাবৃত্তটির অক্ষরেখা। বলো ভাইজান এই এই পুরা ইকুয়েশনে কোন চলকের দ্বিঘাত বিদ্যমান? এক্স চলকের দ্বিঘাত বিদ্যমান। শুধু যেখানে যেখানে এক্স আছে সেই জায়গাগুলোতে শুধু ডিফারেন্সিয়েশন করবা, বাকিগুলো সব 0, বাকিগুলোকে তুমি ধ্রুবক চিন্তা করবা, রাইট। তাহলে আমাকে বলো, তাহলে এটা ডিফারেন্সিয়েশন 0, ধ্রুবক চিন্তা করতে হবে, এক্স বাদে সবাই ধ্রুবক, তাহলে এইটা ইকুয়াল টু টুয়াইস ax প্লাস b, তার মানে তুমি বলতে চাচ্ছ x ইকুয়াল টু মাইনাস বি বাই, অর্থাৎ এই পরাবৃত্তের প্রতিসম রেখা হবে x ইকুয়াল টু মাইনাস বি বাই টুয়াইস এ, x ইকুয়াল টু মাইনাস বি বাই টুয়াইস এ। কি ক্লিয়ার ভাইজান বলো? এটুকু বুঝছো কিনা? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আব্দুল আহাদ ঠিকই বলেছ। কি হয়েছে, আটকে যাচ্ছে নাকি? এটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ইনসানিয়াত মেজাবিন বলছে বসছি ভাই, ওকে, কোনো সমস্যা নাই। ক্লিয়ার এটা? ওকে,
তাহলে প্রতিসম রেখা আমরা বের করতে পারলাম। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি যে কাদিরগঞ্জ থেকে মহিলা কলেজের এখান থেকে বলছি, ওই NS উজ্জ্বল আমার আইডির নাম। হ্যাঁ, একটু আজকে খুব ডিস্টার্ব করতেছে ভাই ভিডিও ক্লাস নিতে। হ্যাঁ, খুব আটকাটকি করতেছে, মানে ছেলে মেয়েদের খুব কম সমস্যা হচ্ছে আর কি। এটা একটু দেখবেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করবো রাউটার? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখছি। ওকে, তাহলে কোনো সমস্যা নাই। এবার আরো কথা আছে। এখন আমি তোমাদেরকে বললাম যে এই যে যেটা আমি এখানে লিখেছিলাম, দেখো তাহলে প্রতিসম রেখাটা কি হবে, এর অক্ষরেখাটা কি হবে, তুমি সব ভুলে গেছো মনে করো। তাহলে এই সমীকরণটা কোন চলকের দ্বিঘাত? তাহলে এক্স এর টার্ম কোথায় কোথায় আছে বলো? শুধু এখানে। তাহলে ডিফারেন্সিয়েশন -8x, এটা ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 0। এটা অক্ষরেখা? আরে পাগলা, এটা অক্ষরেখা। এই অক্ষরেখার সমীকরণ x ইকুয়াল টু 0 মানে y অক্ষ, x ইকুয়াল টু 0 মানে y অক্ষ। তাহলে তুমি যে পরাবৃত্তটা লিখেছো সেটা একটা y অক্ষ হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা। তাহলে আমি যে পরাবৃত্তটা লিখেছি সেই পরাবৃত্তের অক্ষরেখা y অক্ষ। ডাউনওয়ার্ড গ্রাফ, x অক্ষকে স্পর্শ করতে হবে। তার মানে কি, এই যে এটা প্রতিসম রেখা, x অক্ষকে স্পর্শ করতে হবে ডাউনওয়ার্ড, তার মানে গ্রাফ এটা চোখ বন্ধ করে গ্রাফ হবে। কি ঠিক কিনা বলো? আমি তো ছোট্ট একটা ইকুয়েশন নিয়েছিলাম, তাই না? এবারে দেখো আমি গ্রাফ নেব এটা, এবার ইকুয়েশন নেব এটা, y ইকুয়াল টু -2x স্কয়ার প্লাস 3x প্লাস 5, রাইট? এটা গ্রাফ কেমন হবে? চোখ বন্ধ করে চিন্তা করতে হবে তোমাকে। তাহলে কি কি তোমাকে চিন্তা করতে হবে বলো? সর্বপ্রথম কথা হচ্ছে এই গ্রাফটা হবে ডাউনওয়ার্ড। আমি প্রথমে আগে চিন্তা করে নিলাম গ্রাফটা হবে ডাউনওয়ার্ড, রাইট? এবার আসো b স্কয়ার মাইনাস 4ac বের করি। 3 স্কয়ার মাইনাস 4 ইন্টু a, মানে হচ্ছে -2 আর c মানে হচ্ছে 5। তাহলে কত হচ্ছে? 3 × 9 49, দিস ইকুয়াল টু 49, তাই কিনা? তার মানে এটা গ্রেটার দেন 0। তার মানে এই গ্রাফটা x অক্ষকে দুইটা ভিন্ন বিন্দুতে ছেদ করবে। এরা x অক্ষকে দুইটা ভিন্ন বিন্দুতে ছেদ করবে। ডাউনওয়ার্ড গ্রাফ, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার প্রতিসম রেখা দেখবো। প্রতিসম রেখা, প্রতিসম রেখা, প্রতিসম রেখা বের করার নিয়ম কি? এটা এই পরাবৃত্তটা কোন চলকের দ্বিঘাত বলো? কোন চলকের দ্বিঘাত? তাহলে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে -4x প্লাস 3 ইকুয়াল টু 0। তার মানে x ইকুয়াল টু 3/4। অর্থাৎ y অক্ষের একটা সমান্তরাল সরলরেখা ডানে যেটা থাকে x ইকুয়াল টু প্লাস সামথিং, y অক্ষের সমান্তরাল ডানে প্রতিসম রেখা পেয়ে গেছি। এবার আরো একটা কাহিনী আছে। x এর মান যদি 0 হয় তাহলে y এর মান যেটা পাবা সেটা y অক্ষের ছেদবিন্দুও পাওয়া যায়। তার মানে তোমাকে কত কিছু চিন্তা করতে হবে এটা গ্রাফ অঙ্কন করতে গিয়ে। ডাউনওয়ার্ড গ্রাফ হবে, এটা x অক্ষকে দুটো ভিন্ন বিন্দুতে ছেদ করাতে হবে, প্রতিসম রেখা হতে হবে এটা, অর্থাৎ 3/4, x ইকুয়াল টু 3/4 রেখার সাপেক্ষে হবে প্রতিসম, এবং এইটা y অক্ষকে ধনাত্মক দিকে 5 একক উপরে ছেদ করবে, 0.5 বিন্দুতে ছেদ করবে। 0.5 বিন্দুতে যায়। চোখ বন্ধ করে অন্ধ মানুষের মতো করে এটার আমি সলভ করতে পারবো। সর্বপ্রথম আগে তুমি দাও প্রতিসম রেখা x ইকুয়াল টু 3/4, x ইকুয়াল টু 3/4, x অক্ষকে ছেদ করাতে হবে, ডাউনওয়ার্ড গ্রাফ হবে, y অক্ষকে ধনাত্মক দিকে ছেদ করাতে হবে। চোখ বন্ধ করে গ্রাফ অঙ্কন করো। এই দেখো, দেখলা? চোখ বন্ধ করে গ্রাফ অঙ্কন করেছি, চোখ বন্ধ করে। এই যে দেখো প্রতিসম রেখা, এটা শীর্ষবিন্দু, বলে এটা ডাউনওয়ার্ড গ্রাফ কিনা?
ওয়াই অক্ষকে ধনাত্মক দিকে সেট করেছে কিনা, এক্স ইকুয়াল টু 3/4 এর সাপেক্ষে এরা প্রতিসম কিনা। কি এবার কি ক্লিয়ার? বলো। আজকে গ্রাফ শেখাচ্ছি এই কারণে, কারণ পরবর্তী ক্লাসগুলোতে এটা প্রচুর লাগবে। এটাও ক্লিয়ার কিনা ভাইজান? কি ক্লিয়ার? ক্লাস আটকাচ্ছে আমার এখানে, সমস্যা মনে হয় ওই রাউটারটা একটু বন্ধ করতে হবে। তো আজকে একটু কষ্ট করে ক্লাস করো। নাফিসুল আজিজ কে ক্লিয়ার? ওকে, তাহলে আমি যে কোনো পরাবৃত্তের এখন গ্রাফ অঙ্কন করতে পারবো, ঠিক কিনা? তো এটাই ছিল কথা আসলে। তো যে প্রশ্ন করেছিল তার উত্তর তোমরা পেয়ে গেছো, যে দ্বিঘাত ফাংশনের গ্রাফ কিভাবে অঙ্কন করা যায়, বা দ্বিঘাত সমীকরণের ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি থাকুক, আর এক্স স্কোয়ার ইকাল টু এ ওয়াই প্লাস বিওয়াই, এ ওয়াই স্কোয়ার প্লাস বিওয়াই প্লাস সি থাকুক, এটার গ্রাফ অঙ্কন করা যাবে, ঠিক আছে? তো এবার আসো আমরা তাহলে এইটার এখন শিখব, যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটা একটা সমীকরণ, ইকুয়েশন নম্বর 1। আর একটা হচ্ছে ওয়াই ইকাল টু এম এক্স, এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম কাজ আমি বলেছিলাম যে এটার এই দুটোর আগে ছেদবিন্দু বের করা, রাইট? গ্রাফ না অঙ্কন করলেও হয় এটার, ঠিক আছে? শুধু তাহলে এই প্রথম সমীকরণের ওয়াই কত সেটা বের করে নিবা, এই সমীকরণ থেকে ওয়াইটাকে বের করে নিবা, ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার বাই 4a, এটাকে তোমরা বলবা যে এটা y1 ধরে নিলাম, রাইট? এবার এটার y মানেই তো y2, তাহলে এখানে এটার y মানেই হচ্ছে y2, এটার y মানেই হচ্ছে y2, এটা ধরে নিলাম আমরা, ওকে? আর এটার y মানে y1, এটা ধরে নিয়েছি কিন্তু, ওকে? এবার আসো, তাহলে আমি আগে ছেদবিন্দু বের করব। তাহলে y এর মানটা এখানে বসিয়ে পাই, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু কত, y এর মান বসো 4a ইন্টু mx, ঠিক না? এই পাশে পার করে নিয়ে আসি, x কমন নিলে x মাইনাস 4am, এইটা ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু 0 একটা, x ইকুয়াল টু 4am একটা। তার মানে এই বক্ররেখা একটা পরাবৃত্ত বক্ররেখা আর একটা সরল রেখা, x ইকুয়াল টু 0 বিন্দুতে একবার ছেদ করবে, x ইকুয়াল টু 4am বিন্দুতে একবার ছেদ করবে, রাইট? অতএব রিকোয়ার্ড এরিয়া একবার চিন্তা করব, অতএব রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু এইভাবে ইন্টিগ্রেশন 0 টু 4am 0 টু 4am y1 মাইনাস y2 ইন্টু dx। জানি না কে ছোট কে বড়, দিয়ে রাখলাম, ধরে নিলাম y1 মাইনাস y2। আমার ইচ্ছা, এটা আমার নেগেটিভ আসতে পারে, নো প্রবলেম, বাট ক্ষেত্রফল কখনো নেগেটিভ হতে পারে না, এই জন্য আমরা মডুলাস দিতে পারি, ঠিক কেনা বলো? সো দিস ইকুয়াল টু, এখানে আমি করবো হচ্ছে 0 টু 4am, হোয়াট ইজ y1? y1 হচ্ছে x স্কোয়ার বাই 4a ইন্টু dx, মাইনাস হোয়াট ইজ y2? y2 মানে হচ্ছে mx, 0 টু 4am ইন্টু mx dx। কি ক্লিয়ার? দিস ইকুয়াল টু 1 বাই 4a ইন্টু x কিউব বাই 3 ইন্টু 0 টু 4am মাইনাস m ইন্টু x স্কোয়ার বাই 2 ইন্টু 0 টু 4am। কিচ্ছু করছি না, দেখো ইন্টিগ্রেশন করলাম, শুধু চোখ বন্ধ করে অঙ্কগুলো করা যায়, রাইট? সো দিস ইকুয়াল টু ভাইজান 1 বাই 12a ইন্টু 4 কিউব ইন্টু a কিউব ইন্টু m কিউব মাইনাস m বাই 2 ইন্টু 4 স্কোয়ার ইন্টু a স্কোয়ার ইন্টু m স্কোয়ার। সো দিস ইকুয়াল টু, তাহলে এখানে আসতেছে 16 বাই 3 a স্কোয়ার m কিউব মাইনাস, তাহলে এখানে 8 বাই কত
8 8 a স্কোয়ার এম কিউব লসাগু করে যোগ বিয়োগ করলে মাইনাস 24 থেকে 16 বাদ দিলে 8/3 a স্কোয়ার এম কিউব। এটা মাইনাস কেন আসলো বলতে পারবা? 16টা থেকে বড়টা বিয়োগ হয়েছে তাই, রাইট? অতএব ক্ষেত্রফল, অতএব নির্ণয় ক্ষেত্রফল ইকুয়াল টু 8/3 a স্কোয়ার ইন্টু এম কিউব। কি ক্লিয়ার? মনে থাকবে ভাইজান? তাহলে আমরা দেখলাম এটা কিসের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল? x স্কোয়ার ইকুয়াল টু 4ax 4ay এবং y ইকুয়াল টু mx দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এটা, রাইট? এই দুটো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এটা। আর যদি এটা হতো, এটা গতদিন ক্লাসে গেছি, y স্কোয়ার ইকুয়াল টু 4ax এবং y ইকুয়াল টু mx, এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ছিল আমাদের 8/3 a স্কোয়ার বাই এম কিউব। এখানে গুণ আর এখানে ভাগ, এই দুটা জিনিস মনে রাখবা। ঢাকা ইউনিভার্সিটিতে কোনো না কোনো জায়গায় তোমরা এইটা, ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর আসে অঙ্কটা, ঢাকা ইউনিভার্সিটিতে কোনো না কোনো জায়গায় তোমরা এটা কমন পাবাই। কি ক্লিয়ার? বলো, কোনো সমস্যা আছে? x ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু 5 কিভাবে আসলো আবার একটু ভাইয়া? হ্যাঁ রে, x এর মান 0 ইকুয়েশনে বসে y এর মান 5 পাইছি। পূর্ণিমা হক আইডি থেকে যে বলছে ক্লিয়ার, তাই বা ইসলাম ক্লিয়ার হয়েছে ভাই, কোনো সমস্যা নাই। এস এম নাফিসুল আজিজ ক্লিয়ার, ওকে। এবার আসো, শোনা, ক্ষেত্রফলের আসল ক্লাসে কিন্তু এখন আমরা ঢুকিনি। আসলে এগুলো অঙ্ক কিছুই না, মানে এর ভিতরে কোনো মজিজা নাই আসলে, ঠিক আছে? মজিজাওয়ালা অঙ্ক শুরু করিনি। ছেলেমেয়েরা খালি বলে যে ভাই আপনি নির্দিষ্ট জগতের সব করলেন না, করে এখানে পার হয়ে আসলেন। আমি কি সেন্সে এখানে আসা, নির্দিষ্ট জগৎটা যে আমি ফিলিংস দিয়ে পড়াবো, ওটাও যে ক্ষেত্রফলের অংশেরই একটা মানে অ্যাপ্লিকেশান, ওই জিনিসগুলো যে বোঝাতে হবে, তা আগে আমাকে এটা পড়ে নিতে হবে না? ইন্টিগ্রেশন শুরুর নিয়মকে জানো, সর্বপ্রথম আগে এই ক্ষেত্রফল চ্যাপ্টার করানো। যেহেতু ক্ষেত্রফল চ্যাপ্টার করাতে গিয়ে কিছু নির্দিষ্ট জিনিসের ইন্টিগ্রেশন লাগে বলে আগে ইন্টিগ্রেশন শেখানো হয়, মানে ওই যে বিভিন্ন টাইপের, যেমন √/a² - x² আসবে, রাইট? এটা ইন্টিগ্রেশন করার তো আগে ওই দিকে শিখতে হবে, নইলে তো হুট করে পারবো না। বাট ফিলিংস কিন্তু তোমাকে এখান থেকে নিতে হবে আগে, ক্ষেত্রফলের চ্যাপ্টার থেকে। তো যাই হোক, এবার আমরা করবো হচ্ছে এটা। ছেলেমেয়েরা বোঝে না, কত প্যাচ দিয়ে যে দিব রে ভাই, ওয়েট করো, শিখতে থাকো, মেলা সময় আছে তোমাদের জীবনে। মনে করো না সময় শেষ হয়ে গেল। x² + y² ইকুয়াল টু a², এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করবো, রাইট? তাহলে এখানে আমি যেটা করবো, বা y² ইকুয়াল টু a² - x², অতএব y ইকুয়াল টু √a² - x², রাইট? আমি শুধু ধনাত্মক দিকটা নিচ্ছি, কারণ এই যে গ্রাফটা, এই গ্রাফটা উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম। মনে রাখবা, যদি কখনো কোনো একটা সমীকরণে এক্সের স্থলে -x বসানো হয়, ঠিক আছে? কোনো একটা সমীকরণে এক্সের স্থলে -x বসিয়ে যদি সেটা অপরিবর্তিত থাকে সেই সমীকরণটা, তবে সেটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম হয় এক্সের স্থলে -x বসালে, রাইট? আবার যদি আমরা y এর স্থলে -y বসাই, তাহলে যদি সমীকরণটা অপরিবর্তিত থাকে, ঠিক আছে, তাহলে মনে রাখবা সেটা x অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়, রাইট? যেমন ভাইজান এরকম একটা ইকুয়েশন দিলাম আমি তোমার, যেমন y² ইকুয়াল টু 4x, রাইট? এখানে তুমি y এর স্থলে -y বসাও না কেন, এটা কি চেঞ্জ হবে? তার মানে এটা x অক্ষ বা x অক্ষের সমান্তরাল কোন একটা সরলরেখার সাপেক্ষে প্রতিসম। এটা y এর স্থলে -y বসাইছো, সমীকরণের কোনো চেঞ্জ হয়নি, রাইট? এটাই হচ্ছে প্রশ্ন। নো প্রবলেম,
একদিকে হয়, আর বৃত্ত তো চারিদিকেই হয়। হ্যাঁ, এই যে যেমন এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এখানে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাও, চেঞ্জ হচ্ছে না, সুতরাং এটা ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। আবার এটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম, এটাকে বলা হয় উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম। চারিদিকেই আছে এটা। হ্যাঁ, এটা উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম। তার মানে কি এটার কেন্দ্র হবে মূল বিন্দুতে, এটার কেন্দ্র হবে মূল বিন্দুতে, সেটা সমস্যা নাই, যেখানেই যাক না কেন। কিন্তু ওইটার তো যেমন দেখো ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস 3। তার মানে প্রতিসম রেখাটা কত তুমি এটা বলবা না? তাহলে এখানে তুমি চিন্তা করো যে এই যে পরাবৃত্তের শীর্ষবিন্দু কত? 3 2, তাই কিনা? এবং এই পরাবৃত্তটার গ্রাফ হবে এরকম, এটা কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম? y ইকুয়াল টু 2 রেখার সাপেক্ষে প্রতিসম, y ইকুয়াল টু 2 রেখার সাপেক্ষে প্রতিসম এই ফাংশনটা। ঠিক আছে? তো যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে কি জানো, যদি কখনো এরকম জিনিস দেখতে পাও যে এফ অফ এক্স ইকুয়াল টু কোন একটা ফাংশনে এফ অফ মাইনাস এক্স, তখন এটাকে বলা হয় ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম একটা ফাংশন, ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম একটা ফাংশন। ঠিক আছে? আবার যদি এমনটা হয় যে এফ অফ এ প্লাস এক্স ইকুয়াল টু এফ অফ এ মাইনাস এক্স, যদি কখনো এরকম দেখতে পাও তাহলে মনে রাখবা এই ফাংশনটা এফ অফ এক্স ফাংশনটা এক্স ইকুয়াল টু এ সরলরেখার সাপেক্ষে প্রতিসম, এক্স ইকুয়াল টু এ সরলরেখার সাপেক্ষে প্রতিসম। রাইট? ক্লিয়ার? এবারে আরো একটা বলতে পারবো আমি, সেটা হচ্ছে যে এটা কি জন্য বলা হচ্ছে জানো, এফ অফ এক্স আর এফ অফ মাইনাস এক্স। অর্থাৎ যদি মনে করো এরকম একটা গ্রাফ অঙ্কন করি আমি, জাস্ট এই গ্রাফটা ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম কিনা, ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম কিনা, ওয়াই অক্ষ সমান 2 ভাগে বিভক্ত করেছে। আমি বলতে চাচ্ছি এক্স অক্ষ বরাবর বামে 2 একক ডানে 2 একক দূরত্বে ফাংশনটির মান একই কিনা। হ্যাঁ, এটাই বলা হয় একটা মাইনাস এক্স আর একটা হচ্ছে প্লাস এক্স। প্লাস এক্সেও ফাংশনটির যে মান পাওয়া যায়, মাইনাস এক্সেও সেই মান পাওয়া যায়। কি ক্লিয়ার? সুতরাং এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। আর এটা দ্বারা কি ফিলিংস আছে জানো? এগুলো ফিলিংস বোঝো। এই ফিলিংসটা মানে হচ্ছে এটা এক্স ইকুয়াল টু এ সরল লেখা। এবারে গ্রাফটা যদি এরকম হয়, ঠিক, এটা দ্বারা বোঝানো হচ্ছে এর সাথে সামথিং যোগ করে ফাংশনটির মান নির্ণয় করো। এর সাথে সামথিং যোগ করলাম, ওই সামথিং আবার বিয়োগ করো, দেখো এই দুটার উচ্চতা একই কিনা। সুতরাং এক্স ইকুয়াল টু এ সরলরেখার সাপেক্ষে প্রতিসম, এটা বোঝানো হয়। এফ অফ এ প্লাস এক্স মানে কি জানো? এক্স ইকুয়াল টু এ সরলরেখার কিছু ডানে ওই কিছু পরিমাণ বামেই ফাংশনটার মান যদি একই হয় তাহলে ডেফিনেটলি সে এক্স ইকুয়াল টু এ সরলরেখার সাপেক্ষে প্রতিসম। রাইট? তাহলে ভাইজান, তাহলে আমার এই গ্রাফটা উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম, এক্স অক্ষের সাপেক্ষেও প্রতিসম, ওয়াই অক্ষের সাপেক্ষেও প্রতিসম। রাইট? খুব সুন্দর জিনিস এগুলো, এগুলো তো আসলে ফিল করতে পারে না অনেকে। আমি শেখাই বলে আমার দোষ হয়ে যায়, বা আমারই সমালোচনা করবে ছেলে মেয়েরা, বলে যে 100 টাকা দিয়ে ইন্টিগ্রেশন করলাম, ভুলই করলাম নাকি, 100 টাকার উসুল সেই তোমার 5 মাস আগে উঠে গেছে পাগলেরা। হ্যাঁ, 20 ইতিমধ্যে কটা ক্লাস হলো ইন্টিগ্রেশনের? 20টার মতো কাছাকাছি। তুমি একটা ক্লাস করতেছো 5 টাকা দিয়ে, বলছি 100 টাকা দিয়ে বলে ভুলই করলাম। ভুল করো নাই, তুমি সব থেকে ভালো একটা সিদ্ধান্ত নিয়েছো। ঠিক আছে? কি বলছে ভাই? হ্যাঁ, আমি ক্লাস নিয়ে বাড়াই। হ্যাঁ, আচ্ছা, সালাম আলাইকুম। কি ক্লিয়ার কিনা বলো? ভাই ডেফিনাইট ইন্টিগ্রাল কি বলছে? নয়ন বোট ভাইয়া, ডেফিনাইট ইন্টিগ্রাল
পূর্ণিমা হক, ওরে হাসি। আচ্ছা যাই হোক, আমি কি তোমাকে বোঝাতে পারলাম বাবা? দেখো, তোমরা উত্তম প্রতিদানই পাবো আমার কাছ থেকে। আমি যতটুকু আমার দায়িত্ব সেটুকু আমি পালন করবই যখনই হোক। জানি তো, শোনো, তোমরা তো বিভিন্ন সাবজেক্ট পড়ো, আমার সাবজেক্ট পড়ো, ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি, বাংলা, ইংরেজি, সব জায়গাতেই তো নির্দিষ্ট সময়ের আগেই তোমাদের সব কিছুই তোমাদের হাতে আমি তুলে দেবো, এই তো কথা নাকি? তো যাই হোক, ছেলেমেয়েরা বলবেই, এগুলো বলতেই থাকে আজীবন। আবার অনলাইন ক্লাসে আমরা তো প্রথম অভ্যস্ত হচ্ছি, তাই না? এরকম তো হবেই। রোজার মাসে একদিনে আসলে একটা দুটার বেশি অনলাইন ক্লাস নেওয়াটা সম্ভব হচ্ছে না। এই জন্য গ্যাপ দিয়ে ক্লাস নিতে হচ্ছে। কখনো তোমাদের ক্লাস নিচ্ছি, কখনো অ্যাডমিশন বেসে নিচ্ছি, কখনো প্রিপারেশন বেসে নিচ্ছি, কখনো বা সেকেন্ড পেপারে কোনো একটা চ্যাপ্টার দিচ্ছি, এরকমভাবে নিচ্ছি। এটুকু মেনে নিতেই হবে তোমাদেরকে। এখন বলো, তাহলে এটা উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম, তার মানে কেন্দ্র 0 0, তাই না? তাহলে বলো ভাইজান, আমি এইটুকুর এরিয়া যদি বের করতে পারি, রাইট, তাহলে ব্যাসার্ধ তো এ, তাহলে এখানে x = এটা 0, আর এখানে আসে হচ্ছে x = a সরল লেখা, রাইট? তাহলে দেখো, আমার এইটুকুর এরিয়া যদি বের করতে পারি, এটা দিলাম a, এটা দিলাম o বিন্দু, এটা দিলাম b বিন্দু, রাইট? তাহলে অতএব রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু, না, রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু 4 ইন্টু এরিয়া অফ, আমার রিকোয়ার্ড মানে কি, পুরা বৃত্তের ক্ষেত্রফল, এরিয়া অফ ও এ বি, দিস ইকুয়াল টু 4 ইন্টু, তাহলে এইটুকুর এরিয়া বের করতে গেলে লোয়ার লিমিট 0, আপার লিমিটে y dx, কি বলো? দিস ইকুয়াল টু 4 ইন্টু হোয়াট ইজ y, 0 to a √a² - x²। এবারে এখন যদি আমি তোমাদেরকে বলি, এই অঙ্কটা আমি অনেক আগে করিয়েছি, তোমরা স্বীকার করবা না? এই অঙ্কগুলো আমি অনেক আগে করিয়েছি তোমাদেরকে, এটা আমি এখন আর করাবো না, ওই ক্লাস দেখে লিও যে 0 to a √a² - x² এর ইন্টিগ্রেশন করলে πa²/4 আসে, রাইট? আমি এটা কিন্তু আর করাবো না। তাহলে দিস ইকুয়াল টু, যারা নতুন তারা অবশ্যই আগের ক্লাস দেখে করে নিতে হবে। এবার লো, তাহলে দিস ইকুয়াল টু 4 ইন্টু, এটার মান ছিল πa²/4। এটা কিন্তু করতে হবে, এখানে কিন্তু ডট ডট দিয়ে রাখলাম, মানে এটা করে দেখাতে হবে। দিস ইকুয়াল টু 4 আর 4 ভোরবেলায় কেটে গিয়ে πa² হবে। কি ক্লিয়ার? পারবা কিনা বলো? কারণ ওটা তো আমি শিখে রাখেছি আগে, অনেক আগে, ম্যানি ইয়ার্স এগো। কি পারবা? পৃথ্বী সরকার বলছে, তাহলে স্যার অড ফাংশন তাহলে y অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রি হবে না? অড ফাংশন না, এটা ইভেন ফাংশন। f of x = f of - x হলে ওটাকে বলা হয় ইভেন ফাংশন, রাইট? আব্দুল আহাদ ভাইয়া, এটা যে 4 ইন্টু এরিয়া অফ OAB সেটা বুঝবো কিভাবে? আমি প্রথমেই বলেছি, তোমার বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। বৃত্তটা উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম। উভয় অক্ষ যখন তোমার প্রতিসম হয় তাহলে 4 হয়, যখন একটা অক্ষের সাপেক্ষে হয়, যেমন দেখো পাগলা, তোমাকে যদি বলে y² = 4ax এবং x = a দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো, তাহলে এই পরাবৃত্তটার গ্রাফ হচ্ছে এরকম, x = a সরল রেখা মানে এইটা। তাহলে আমি এইটুকুর এরিয়াকে 2 দ্বারা গুণ করবো, কেন? এটা x অক্ষের সাপেক্ষে প্রতিসম, কেবলমাত্র একটা অক্ষের সাপেক্ষে প্রতিসম। তাহলে একটা অক্ষের সাপেক্ষে প্রতিসম মানে কি, ওই অক্ষের একটা উপরে কিছু অংশ আছে, নিচে কিছু অংশ আছে, সমান অংশ আছে, রাইট? তাহলে যে কোনো একটা অংশ বের করে 2 দ্বারা গুণ করতে হবে। আর উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম হওয়া মানে, তাহলে দুইটা সরল রেখা পরস্পর লম্ব একটা বৃত্তকে 2 ভাগে বিভক্ত করলে টোটাল 4টা ক্ষেত্র তৈরি হবে না? কি ক্লিয়ার? ও না ভাই, আমি বলতে চাইছি এক্সামে কিভাবে লিখবো। ও আচ্ছা, লিখে নিবা এক্সামে যে x² + y² = a² দিয়ে যদি গ্রাফটা অঙ্কন করতে পারো, তাহলে আর তোমার বর্ণনা লেখার দরকার নাই। গ্রাফ না অঙ্কন করে তুমি লিখবা স্পষ্টতই যে x² + y² = a², উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম, রাইট? কি ক্লিয়ার? আব্দুল আহাদ আইডি থেকে যে ক্লাস করতেছে, আশা করি সে বুঝে গেছে। ওকে, ক্লিয়ার? এটা এবার আরেকটা বাদ আছে আমাদের, x² / a² + y² / b² =
1। তাহলে এটা কিন্তু বাসায় করে নিবা। এবার দেওয়া আছে আমাদের x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1। y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস x স্কোয়ার বাই a স্কোয়ার। অতএব y ইকুয়াল টু, একবারে করতেছি, হ্যাঁ, y স্কোয়ার ইকুয়াল টু b স্কোয়ার বাই a স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। অতএব y ইকুয়াল টু, প্লাস মাইনাস লিখলে লিখবা, আমরা তো এক পাশেরটা নিব আসলে, হ্যাঁ। তো এখানে b বাই a ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। ওকে, এটা একটা উপবৃত্তের সমীকরণ। এবং তোমরা এটাও চিন্তা করতে পারো যে x ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু হবে প্লাস মাইনাস b, আর y ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু প্লাস মাইনাস a। এটাও বলে দিতে পারলা। তার মানে কি, এই উপবৃত্তটা x অক্ষকে প্লাস মাইনাস a0 বিন্দুতে ছেদ করে, আর y অক্ষকে 0 প্লাস মাইনাস b বিন্দুতে ছেদ করবে, রাইট। তার মানে এভাবে তুমি দেখিয়ে দিতে পারো, তাহলে স্যার মাইন্ড করবে না। এই যে দেখো, এটা a0 বিন্দু, রাইট, এটা মাইনাস a0 বিন্দু, এটা 0 b বিন্দু, এটা 0 মাইনাস b বিন্দু। সুতরাং আমি এইটুকুর এরিয়াকে 4 দ্বারা গুণ করে দেব, পারবা কিনা বলো? তাহলে অতএব রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু 4 ইন্টু ইন্টিগ্রেশন একবারে করলাম, হ্যাঁ, 0 টু a y dx একবারে করলাম, কিছু মনে করো না আবার, বুঝছে? দিস ইকুয়াল টু 4 ইন্টু 0 টু a রুট ওভার, বলো y এর মান কত, b বাই a বাইরে নিলাম, রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। সো দিস ইকুয়াল টু 4b বাই a ইন্টু, এইটুকুর মান তো আমি বের করা শেখাবো না এখন, পাই a স্কোয়ার বাই 4। সর্বসাক করলে আসবে 4 4 ভোরবেলায় কাটা গিয়ে a আর a কাটিয়ে যায়, পাই a b। অতএব x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ ওই উপবৃত্তের ক্ষেত্রফল হবে তোমার পাই a b। অ্যাকচুয়ালি এই উপবৃত্তটা তো এক সময় ঠাসা খায়ে বৃত্তে পরিণত হয়। এই যে যেমন দেখো, চাপ দিলাম এখানে x অক্ষতে কর্তৃত অংশ a, y অক্ষতে কর্তৃত অংশ b, আর এটা যখন বৃত্ত হয়ে যায় তখন x অক্ষের খণ্ডিত অংশ a, y অক্ষের খণ্ডিত অংশ a, তখন এর ক্ষেত্রফল হয় পাই ইন্টু x অক্ষের খণ্ডিত অংশ ইন্টু y অক্ষের খণ্ডিত অংশ। তাহলে এর ক্ষেত্রফল হবে পাই ইন্টু x অক্ষের খণ্ডিত অংশ ইন্টু y অক্ষের। কি ক্লিয়ার? এটাও ক্লিয়ার কিনা বলো? ওকে, কালকে তোমাদের এমসিকিউ দেবো, পিডিএফ দেবো, হ্যাঁ, পিডিএফটা সলভ করতে থাকবা, আস্তে আস্তে সলভ ক্লাস করাবো, কারণ অনেকগুলো এমসিকিউ থাকবে, প্রায় 200টার মতো। দেখা গেল আমরা প্রথম 50টা নিয়ে একদিন আলোচনা করলাম, বা প্রথম 100টার ভিতরে কোনো প্রবলেম থাকলে এরকম ভাগ করে ফেলবো আমরা, ঠিক আছে? তাহলে তোমরা, আমি কালকে আগে দিই, পিডিএফটা দিয়ে দিই আজকে রাত্রে রেডি করতে হবে, রেডি করতে সারা রাত চলে যায়, হ্যাঁ। তো আজকে এই পর্যন্ত থাকলো, তাহলে ভালো থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আর তোমরা এই যে অনেকে বহুত প্রশ্ন করেছে যে ভাই আপনি যে নতুন ব্যাচ দিয়েছেন এই অ্যাডমিশন মাস্টার প্রোগ্রাম যেটা দেওয়া হয়েছে সেটা আসলে সর্বসাধারণের জন্য, সেটা 21 সালের পরীক্ষার্থীদের জন্য, সেটা 22 সালের পরীক্ষার্থীদের জন্য, সেটা 23 সালের পরীক্ষার্থীদের জন্য। এইটা পরবর্তীতে যত ইয়ার আসবে সব ইয়ারের অ্যাডমিশনের এটা মাস্টার প্রোগ্রাম বলা হয়েছে, রাইট। এই প্রোগ্রামে যে কেউ অংশগ্রহণ করবে, যে কারো গ্রহণযোগ্য নিয়ম অনুসারে ওই ক্লাসগুলো হবে। যদি কোনো একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এখানে ভর্তি হয়, সেও যেটুকু বুঝবে, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ভর্তি হলে সেও সেটুকু বুঝবে। এটার সাথে এই একাডেমিক ক্লাসের কোনো মিল থাকবে না, মানে কোনো সম্পর্কই নাই। এটা সম্পূর্ণ একটা আলাদা মেথডটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ভিডিও ক্লাসটুকুই এখানে, এতদিন আমার কাছে তোমরা অনলাইন ক্লাস করে যেটুকু পাইছো শুধু ভিডিও ক্লাসগুলো পাইছো, রাইট। ভিডিও ক্লাসের মাধ্যমে যেটুকু তোমরা শিখেছো সেইটুকুই, রাইট। বাট আমি এই জিনিসটাকে আপগ্রেড করে যে জায়গাটাতে নিয়ে এসেছি সেটা হচ্ছে এরকম, নট অনলি ভিডিও ক্লাস, আমি যখন এক্সামগুলো নিব প্রত্যেকটা
চ্যাপ্টারের, ওই চ্যাপ্টারের যে 50টা বা 25টা এমসিকিউ, দেখা গেল প্রত্যেকটা চ্যাপ্টারের আমি 2 সেট করে এমসিকিউ পরীক্ষা নেব, কসেট খসেট 2 সেটে 50 প্রকারের এমসিকিউ দেব, 50 প্রকারের এমসিকিউ সলভের এক্সপ্লেনেশন দিব। সেই এক্সপ্লেনেশন কিভাবে দেব আমি ডেমো এক্সাম দিয়েছি তোমাদের, তোমরা টেস্ট মোডে ঢুকে অবশ্যই দেখে থাকবে ডেমো এক্সাম। এইভাবে আসলে শুধু ভিডিও ক্লাসটুকু তোমার প্রিপারেশনকে কমপ্লিট করবে না, ঠিক আছে। আমি মাস্টার প্রোগ্রাম এই জন্য বলতেছি, ওইখানে তোমার ওই কোর্সটাতে, অনলাইনের ওই কোর্সটাতে অ্যাডমিশনের কোনো কিছু মনে করো বাদ থাকবে না, রাইট। এখন আমার প্রশ্ন, অনেকে আবার প্রশ্ন করেছে ভাই আমরা যারা প্রিপারেশন ব্যাচে আছি, শর্ট কোর্সের ব্যাচে আছি, তাদের আমি বারবার বলছি ওই কোর্সটা সম্পূর্ণ আলাদা। তোমরা শর্ট কোর্স আছে, শর্ট কোর্সের মতো করে শেষ হবে। যারা আমার কাছে অ্যাডভান্স ব্যাচে ভর্তি আছে তাদেরকে তো আমি জয়েন করার দিয়েছি, এক্সেস দিয়েছি। যারা অ্যাডভান্স ব্যাচে ভর্তি ছিল, তাই না, অ্যাডমিশন ব্যাচে, তাদেরকে অ্যাক্সেস করার দিয়েছি। এর পরবর্তী বছরগুলো থেকে কেউ অ্যাক্সেস পাবে না, ওটা আলাদা প্রোগ্রাম, আলাদাভাবেই তোমাকে করতে হবে ওখানে। ওটার সাথে যারা ফার্স্ট ইয়ার আমার কাছে এখন করতেছো, এই যে ধরে নাও ফুল কোর্সে ভর্তি আসো, ফুল কোর্স ফি দিয়ে, অ্যাকচুয়ালি তোমাদেরকে তো আমি অফলাইনের জন্য ভর্তি করাইছি, তারপরে অনলাইনে তোমাদের যেন ক্ষতি না হয় এই জন্য আগে নিয়ে যাচ্ছে, তাই কিনা বলো। কিন্তু ওই প্রোগ্রামটা যেটা আমি দিয়েছি মাস্টার প্রোগ্রাম মানে সব ধরনের জিনিসপত্র ওখানে আলোচনা হবে, সব ধরনের মানে ইনক্লুড থাকবে সব কিছু। এমসিকিউ, রিটেন, তুমি বাংলাদেশের যেখানেই পরীক্ষা দিতে যাও না কেন, তুমি বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, সকল ইউনিভার্সিটি, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানেই যাও না কেন, বেসিক জিনিসটা লাগবে ভাইজান। কোনো অঙ্কের লেখা থাকে না তোমার ইন্টারমিডিয়েট সিলেবাসের কোনো বইয়ে যে এই অঙ্কটা বুয়েটের জন্য, এই অঙ্কটা রুয়েটের জন্য, এই অঙ্কটা কুয়েটের জন্য, বা এই অঙ্কটা রাজশাহী ইউনিভার্সিটির জন্য। রাজশাহী ইউনিভার্সিটিতে এমন এমসিকিউ আসে যে এমসিকিউ কোনো জায়গায় আসেনি। আমরা শিখবো ওইভাবে যে কোনো কিছু বাদ রাখবো না, ঠিক আছে। আমার সিস্টেমই ওই রকম, আমি সিস্টেমটাই দাঁড় করাচ্ছি এরকমভাবে, এত কষ্ট করে। কারণ আমি একটা করে প্রত্যেকটা, যে যেমন তোমাদের আমি ইতিমধ্যে কয়টা প্রশ্নের জন্য একটা ডেমো দিয়েছি, প্রশ্নগুলো লিখতে প্রচুর সময় লাগতেছে। এরকমভাবে আমি যদি তোমাদেরকে 200টা এমসিকিউ করাতে পারি পার চ্যাপ্টারে, ঠিক আছে, কোনো দিন বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে কোনো এমসিকিউ ঠেকবা না। আমি প্রশ্ন তো করবো আমি নিজে, আমি কিন্তু কোনো কোচিং সেন্টার হিসেবে প্রশ্ন করছি না। যে আমাদের যেমন বিভিন্ন কোচিং সেন্টারগুলো যেটা করে, যে বিভিন্ন টিচারদের কাছে প্রশ্ন করে নেয়, বাট আমি কিন্তু প্রশ্নকর্তা, আমি কিন্তু সলভ দাতা, রাইট। স্টুডেন্টের অভাব কোথায়, স্টুডেন্টরা কোথায় আটকে যায় সলভ করতে গিয়ে, কোন সলভ বুঝতে পারে না, সেটা কিন্তু আমি জানি। সুতরাং একটা এমসিকিউ এর সলভ আমি সেইভাবে দিচ্ছি যেন ওই সলভ দিয়ে ওই রিলেটেড আরও এমসিকিউ যদি আসে যেন ওই ছেলেটা কভার করতে পারে। দেখেছো কি তোমরা টেস্ট মাঝে? হ্যাঁ, খালি উত্তরগুলো দেখো। আর এই যে যেমন দেখো আজকে যারা প্রশ্ন করলা যে পরাবৃত্তের গ্রাফ কিভাবে অঙ্কন করতে হয়, ওখানে 2টা প্রশ্নের শুধু তুমি ব্যাখ্যাটা দেখিও, ঠিক আছে। ওই ব্যাখ্যাটা তুমি কোথায় পাবা? শুধু বলে দিলাম এটা ক নম্বরে অ্যান্সার, খ নম্বরে অ্যান্সার, এটাই হলো, এটা না। তাহলে এই সুবিধাগুলো পাওয়ার জন্য আমি যে কোর্স ফিটা রেখেছি সেটা কি খুব বেশি কোর্স ফি? তুমি চিন্তা করতে পারো যে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, অ্যাডমিশন, মোট প্রোগ্রাম মানে ফুল প্রোগ্রাম মানে 2,500 টাকা বা 3,500 টাকা বা 4,000 টাকা, যার যেটা সামর্থ্য সেটা দিয়ে ভর্তি হবে। এটা তো বলেছি, এটা তোমাদের সুবিধার জন্য বলেছি, রাইট। তো এখানে তাও অনেকের মনে করো এটা নিয়ে অনেক কথা বলবে, এটা থাকবেই। প্রত্যেকটা জিনিসই পজিটিভ দিক, নেগেটিভ মার্কেটিং, পজিটিভ মার্কেটিং থাকবেই, এটাই আমি চাই, এটা আমার কোনো মাথা ব্যথা নাই। বাট আমি আমার মন থেকে যদি, দিল থেকে যদি আমি খোলাসা মনে ছেলেমেয়েদেরকে সার্ভিস দিতে চাই, তাহলে অবশ্যই আমার ভিতর থেকে এটা আসবে, ঠিক আছে। তো আমি দেখো যে কোর্স ফিসটা দিয়েছি 2,500 বা 3,500, এটা কি কোনোদিনও সম্ভব? এত কিছু করার পরে তোমার কি ধারণাও আছে যে এই প্রোগ্রামটা চালানোর জন্য আমাকে কি পরিমাণ পরিশ্রম করতে হবে? এভরি ডে, প্রত্যেক দিন 4 থেকে 5 ঘন্টা আমাকে বসে থাকতে হয় বই নিয়ে এই প্রোগ্রামের প্রশ্ন সাজাতে। এবং এই প্রশ্নটা তো আমি নিজে করবো, আমি তো কোনো টিচার দিয়ে করে নেব না। কারণ আমি তো চাই গোটা বাংলাদেশে এই ব্যতিক্রম ধর্মী এই প্ল্যাটফর্মটা তৈরি করতে, যে এই ধরনের কোনো সলভ পাবে না অন্তত ছেলেমেয়েরা, যে যেখানেই পড়ুক না কেন, এইরকম ব্যাখ্যামূলক সলভ কেউ পাবে না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি, ঠিক আছে। এবং ক্লাসও অন্তত এক্সেপশনাল ক্লাস হবে। জানি না, আমার থেকে অনেক ভালো ক্লাস নেওয়ার লোকও আছে গোটা বাংলাদেশে, এটা আমি বলবো না, কিন্তু সলভ অন্তত কষ্ট করে আমি তোমাদেরকে এইভাবে দিয়ে যাব। সুতরাং তোমরা এক সিদ্ধান্ত নিবা যে ওই প্রোগ্রামটা তোমার জন্য কতটা উপযুক্ত, রাইট। আমার মনে হয় ওটাতে তোমার ক্ষতি হবে না, বরঞ্চ লাভ হবে, ঠিক আছে। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।